যেমন দণ্ডবিধি আইন 1860 সালের আইন, এই আইন আছে 45 নম্বর আইন এবং এই আইন আছে বিধিবদ্ধ আইন। এই আইনের আমরা সিংহভাগ অংশই পড়ে ফেলাইছি, আর অল্প কিছু ধারা আমাদের সামনে আছে। আমাদের আগের পড়ার কথা আর বর্তমানের কথার মধ্যে অনেক পরিবর্তন, এ সবই আপনাদের অবদান। আমি আগের বলার ক্লাসগুলো দেখলে নিজেরও খারাপ লাগে। আজকের যে আমি একটা ওয়াজ শুনতেছিলাম এক হুজুরে, ওয়াজটা কিভাবে বলে আমি খেয়াল করলাম, এক নাগারে কথা বলে না, কিছু সময় পর কিছু বলে। আসলে জয়, আপনারও ধন্যবাদ। বলবেন, লজ্জা শরমের কি আছে? আমার এটা নতুন, আপনার শিক্ষা নতুন, এইটা করলে এইভাবে ভালো হয়। ঠিক আছে, কোচ প্রাইমারি শিক্ষক বিসিএস না, কিন্তু তার ছাত্র বিসিএস হয়। উনি টিচ দেয় যে আপনি এইভাবে না, তোমরা এইভাবে করো, এই টিচ নিয়ে কিন্তু বড় হয়। ঠিক আছে, এটা যারা শিক্ষার প্যান্ডেলে আমরা আছি সবাই ছাত্র, সবাই শিক্ষক, এখানে কেউ মহামারী কেউ না। তা যাক, আজকের আলোচনা করব দণ্ডবিধি আইন 310 দ্বারা। এই 310 দ্বারা, দণ্ডবিধি আইন 310 দ্বারা সূচি বলবো না, এই কারণে সূচি এমনি ধারাবাহিকভাবে রেকর্ডিং দিয়ে দেই। আমরা 16 নম্বর অধ্যায় 310 ঠক। এই ঠকটা কাকে বলে, কে কে ঠক করতে পারে, তারপরে ঠকালার বৈশিষ্ট্য কি, ঠকের উপাদানগুলো কি কি, প্রশ্ন এরকম আসতে পারে। তারপরে আজকে পর্ব গর্ভপাত, কেন গর্ভপাত করা কেন অপরাধ, কখন গর্ভপাতে অপরাধ নয়, কি কি করলে গর্ভপাত সহযোগী কি অপরাধের আওতায় আনা যায়, এই বিষয়গুলো পড়ব। এরপরে গর্ভের শিশু মারা গেলে কি খুন হবে না নরহত্যা হবে, না ওইটা কি জাতীয় গর্ভপাতকরণ হবে, সে বিষয়গুলো আলোচনা করব। তাহলে আপনারা শুনলেই জিনিসটা সহজ হবে। আর আমার 3 মাস আগের কথা বলা আর আজকের কথা বলার ভিতরে আমিও নিজেরা বলতে পারি অনেক পরিবর্তন, সামনে আরো পরিবর্তন হবে ইনশাল্লাহ। আর অলরেডি আমাদের সহযোগিতা করার জন্য একটা চ্যানেল গুলার জন্য যতটুকু করার শতভাগ এখন আমি মনে করি পূর্ণাঙ্গ আছি। ওদিক ইয়াসিন, ওদিক জয়, নীলফামারী, ওদিক রাঙ্গামাটি। আর আমাদের আক্তার ভাই নতুন আসছেন এবং ক্লাসে যারা দেখে নিয়মিত, তাদের জন্য শুভকামনা। তাহলে ঠক কাকে বলে, ঠগের সংজ্ঞা কি, ঠগের উপাদানগুলো কি কি এবং ঠগের বৈশিষ্ট্য কি, এইরকম যদি প্রশ্ন আসে 310 ধারাতে লাগবেন। আর ঠগের শাস্তি 311। ঠগের একমাত্রই শাস্তি সেটা হলো কি যাবজ্জীবন কারাদণ্ড। ঠগের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। আর দণ্ডবিধি আইনের 302 ধারা 303 ধারা আছে মৃত্যুদণ্ড, আর কোনো অপশন নাই, অপশন ফাঁকা। এই দুটোতে একটা করে অপশনই আছে। যাক, এখন ঠক কাকে বলে, যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মানে আমি মনে করেন আমি রিজাউল যে কোনো সময় কাউকে খুন করে ফেলাই। আমার কাজ হলে আমি যে কোনো সময়, আমি ভালো চলাফেরা করি কিন্তু ফটকে দেখা গেলো আমি যে কোনো সময় কোনো লোককে খুন করে ফেলাই। প্রথম বৈশিষ্ট্য আমার ঠগের বৈশিষ্ট্য খেয়াল করবেন, আমি যে কোনো সময় কোনো ব্যক্তিকে খুন করে ফেলাই, খুন সহকারে দস্যুতাও করি। তাহলে খুন সহকারে আমার আরেকটা বৈশিষ্ট্য আছে, 2 নম্বর, আমি খুন সহকারে দস্যুতা করি। আমরা যদিও খুন ও ডাকাতির দস্যুতা পাবো সামনে যা, কিন্তু ঠগের বৈশিষ্ট্যের মধ্যে এটা আছে, আমি যে কোনো সময় খুন সহ দস্যুতা করে ফেলাই। তাহলে দেখেন আমার অপরাধগুলো কত ভয়ঙ্কর। শিশু অপহরণের উদ্যোগ করি, শিশু অপহরণ করে ফেলাই, শিশু অপহরণের উদ্যোগ করি, শিশু অপহরণের উদ্যোগ করি বা শিশু অপহরণ করি। এছাড়া অভ্যাসগতভাবে অপরাধ করি, অভ্যাসগতভাবে আমার অপরাধ করা হয়। শিশু অপহরণের উদ্দেশ্য গ্রহণ করি এবং অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সহিত মিলামেশা করি। তাহলে কি করছি, আমি অভ্যাসগতভাবে, মানে আমার অভ্যাস এমন, এক বা একাধিক ব্যক্তি, মানে একজনের সাথে হতে পারে, অনেক লোকের সাথে আমি মেলামেশা করি, চলাফেরা করি। ঠিক আছে, এরকম। তাহলে ঠগের প্রথম বৈশিষ্ট্য হলো কি, আমি যে কোনো সময় কোনো ব্যক্তিকে খুন করে ফেলাই। তারপরে করি খুন সহকারে আমি দস্যুতা করি, খুন সহকারে আমি দস্যুতা করি। খেয়াল করবেন ঠগের আমরা বৈশিষ্ট্য পাচ্ছি 1টা 2টি, এটা কিন্তু নাম্বারিং করা নাই, আমি আপনাদের সাথে নাম্বারিং করে কথা বলি। এই নাম্বারিং করে লেখবেন কোন সময়, যখন বলবো ঠগের বৈশিষ্ট্যগুলো বলেন, ঠগের উপাদানগুলো বলেন, কি কি করলে ঠগ হয়। খালি সোনা মুখ নিচ্ছেন সেদিন বাতরেছে, সেদিন আর মনে রাখবেন না। ঠিক আছে, আবার এই ঠগটা কি করছে, ইচ্ছাকৃত করছে। এই ঠগটা আপনি কিভাবে প্রমাণ করেন, প্রথমে বলবেন এই ঠগটা অনুষ্ঠিত হয়েছিল,
এখন আসেন প্রশ্ন সহই আমরা আলোচনা করব, বেশি পড়বো না, বেশি দরকার নাই, শিক্ষকও বেশি দরকার নেই, একদম দুই। আর আমার বুঝানো সঠিক হচ্ছে কিনা বোঝাতে ওরা ইউটিউব দেখলে বুঝে নেবে, তাই না? তাহলে আপনি ঠগের ব্যক্তিকে গ্রেপ্তার করলেন পুলিশ অফিসার, এই ঠগ করে আপনি ভাবে বুঝলেন, এই ঠগ যে করছে প্রমাণ করেন। তাহলে প্রথমে লিখলেন ঠগ অনুষ্ঠিত হয়েছিল। 2 নম্বর কি দিলেন? যে কোনো ব্যক্তিকে সে খুন করছিল, যে কোনো ব্যক্তিকে সে খুন করছিল। 3 নম্বরে কি লিখলেন? খুন সহকারে সে দস্যুতা করছিল, খুন সহকারে তিনি দস্যুতা করছিলেন। 4র্থ নম্বর তিনি শিশু অপহরণের উদ্যোগ গ্রহণ করছিলেন, 4র্থ তিনি শিশু অপহরণের উদ্যোগ গ্রহণ করেছেন। 5ম হচ্ছে তিনি অভ্যাসগতভাবে কি করছিলেন? এক বা একাধিক লোকের সাথে মিলামেশা করছিলেন, এই কাজটা তিনি স্বেচ্ছায় করেছিলেন। 6ষ্ঠ হলো এই কাজটা তিনি স্বেচ্ছায় করেছিলেন। খালি প্রমাণ আমি পুলিশ অফিসার আমি ধরে নিয়ে আসলাম, যদি বলে প্রমাণ করেন আমি ঠক করছি এটা প্রমাণ করে বুঝো দেন, এই প্রমাণের পদ্ধতি বলেন। এইভাবে ধারাবাহিকভাবে এখন মাথা ঠান্ডা, ওই 20টা দ্বারা আর পড়বো না, 2-3টে পড়বো, কিন্তু আপনি ক্লিয়ার বুঝবেন, আমুক ক্লিয়ার করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। জয়, ধন্যবাদ। টার্গেট নিয়ে আসি না আজকে, যদিও টার্গেট মতো পড়ছি, কিন্তু যে কটা ভালো লাগে ওই কটাই পড়ো, এইরকম ধারাবাহিকভাবে বলবো। তাহলে আপনি বুঝতে পারছেন ঠক কাকে বলে। এখন ঠকের সংজ্ঞা যদি দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যে কোনো সময় খুন করে, তারপরে খুনের সহকারে দস্যুতা করে, তারপরে শিশু গ্রহণের উদ্যোগ করে, এছাড়া এক বা একাধিক লোকের সাথে মিলামেশা করে, তাহলে উক্ত ব্যক্তি ঠক করেছেন বলে গণ্য হবে। তাহলে ঠকের উপাদানগুলো কি কি? ওই 4টে লিখে দিলেন, 5টা লিখে দিলেন। ঠকের বৈশিষ্ট্য, ঠক কি কিভাবে অনুষ্ঠিত হয়, প্রশ্ন আপনার এই লোকাতারে আসবে, তাই বলছি মূল বই পড়বেন, গাইড নিয়ে দৌড়াবেন না। আর সুচি ইয়াসিনের 1000বার ধন্যবাদ। আমি যা বলার আগে যে ইয়াসিন সম্পূর্ণ করছে, আসলে ইয়াসিন ভাই মাঝে মাঝে নিজের এত আনন্দ লাগে তা কল্পনা করতে পারবে না। কিসের ছাত্র আমার 25 জন লাগবে, এই যে ফোন করে করে বলে লোকে, কালকে লোকটা ফোন করছে আধা ঘন্টা তার বইয়ের পৃষ্ঠা বাই করে করে বলছি, সে বলে আপনি তো জানেন কি আপনি ওই দ্বারা এটা আছে। আমি বললাম নতুন বই আপনার শাকিল এমপি আক্তার ভাই মিউট করে দেন, ইয়াসিন ভাই আমি কথা বলতে চাই। তারপরে তাহলে এই কাজগুলো করলে ঠগ হয়, সংজ্ঞা পড়লেন, ঠগের উপাদান পড়লেন, ঠগের বৈশিষ্ট্য পড়লেন, কি কি করলে ঠগ হয়, প্রশ্ন আছে কিনা। এরপরে ঠগ প্রমাণের পদ্ধতি আপনাকে বললাম, আগের পড়া শেষ, এখন ঠান্ডা বেরোনো পড়াশুনো। এখন আসেন ঠগের শাস্তি। এই সংজ্ঞার পরে ঠগের শাস্তি দেবেন 311। একটা মাত্র আইন আছে দণ্ডবিধি আইনি, যার শাস্তি যাবজ্জীবন, আর কোনো অপশন নাই। তাহলে ঠগের শাস্তি যাবজ্জীবন। একটা মাত্র ধারা আছে যার শাস্তি মৃত্যুদণ্ড, আর কোনো কথা লেখা নেই, সেটা হলো 303। 303-এ যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি যখন আবার খুন করে তার শাস্তি মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তির দ্বারা। আর এ হচ্ছে 310 ঠগের সংজ্ঞা, ঠগের উপাদান, ঠগের বৈশিষ্ট্য, ঠগ প্রমাণ করবেন, এবং এই ঠগের শাস্তি 311। এইবার চলে আসেন আমরা পরবর্তী 16 নম্বর অধ্যায়ের পরবর্তী সেকশন হচ্ছে গর্ভপাতকরণ, অজাত সন্তানের ক্ষতি সাধন, শিশুদের পরিত্যাগ ও জন্ম গোপন সংক্রান্ত অপরাধ। এখান থেকে প্রশ্ন হয়, আমরা পরীক্ষা দেব নিরস্ত্র। এখানে ঠান্ডা বেরেনে বসবেন, বুঝে পড়বেন, মুখস্থ করবেন সুচি, আর এগুলো মনে রাখবার চেষ্টা করতে করতে আমি বারবার এরকম বলতে এমসিকিউ দেখুন তুলে দেবো, 4টে কথা এমসি তুলে দেবো। এই যে আপনার পড়া থাকলে তখন আপনি বুঝে যাবেন যে এই লোক এই কথাগুলো এনে বলছে। আসেন পরবর্তী ধাপ, তাহলে গর্ভপাতকরণ। তাহলে এখন বলেন যে সমস্ত কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমে পড়ে না, কোন ধারায় পড়ছিলেন আর কোথায় বলছিলাম বলেন? দণ্ডবিধির 91 ধারায় এই কথাটা। এখন তার যদি পিছনে পড়া ফেলাই সমস্ত ধারা দিন পড়ানো হয়ে যাবে, এরপরে আমি আর 1 জন নিয়ে দৌড়বো, 10 জন না, 2-5 জন নিয়ে দৌড়াবো, আমি এইভাবেই পড়াবো। কোথায় কি আছে আমি জেনারেল ডায়েরির 377, তারপরে কতদিন কয় 44, এইগুলো বলার জন্য আমি অভ্যস্ত না, আমি এগুলো পড়ি নাই, আমার এই বুড়োকালে পড়তে হলে এভাবে হতো না। বিভিন্ন রেখা নিয়ে চলে যাবো। এই ঠগ বলতে যখন প্রশ্ন যে বললাম 10-12টা 5-7টা প্রশ্ন বললাম, প্রত্যেক জায়গায় যখন একের অধিক প্রশ্ন ছুড়ে দেবো তখন আপনি হাজারো প্রশ্ন শিখে যাবেন। কিসের গাইড বই কিনবেন? হাজারো প্রশ্ন আমরা বলবো, আপনি শুনবেন, লেখবেন,
দেখবেন আপনি অনেক প্রশ্ন জানছেন, গাইডে অত প্রশ্ন লেখা সেইভাবে যায় না। উপকৃত হন। ঠিক আছে, আসেন গর্ভপাতকরণ। এই গর্ভপাতকরণটা কি? এই গর্ভপাতকরণ হচ্ছে নারীর পেটে যখন সন্তান আসে, নারীর পেটে যখন সন্তান আসে ওই নারী তখন গর্ভবতী হয়, বা ওই গর্ভের থেকে সন্তান যদি আপনি নিষ্করণ করে দেন প্রকৃতির নিয়ম বা তার মাতৃত্বকালীন ব্যতীত, তাহলে ওইটা হচ্ছে গর্ভপাতকরণ হয়, ওইটা হয় গর্ভপাতকরণ। আর স্বাভাবিকভাবে যদি অসুস্থতার গর্ভপাত ঘটে কোনো অপরাধ নেই। বাচ্চা প্রসব করে দুনিয়াতে সন্তান আমি আপনি আসছি, এভাবে আসলেও কোনো অপরাধ নেই। তাহলে অপরাধ কি? গর্ভপাতকরণ কেন হবে, কেন গর্ভপাতকরণ হয়? খেয়াল করেন, যেই ব্যক্তি স্বেচ্ছাকৃত কোনো নারীর গর্ভপাত করায়, আপনি স্বেচ্ছাকৃতভাবে গর্ভপাত করাইছেন, অনুরূপ গর্ভপাতের সৎ বিশ্বাসে উক্ত নারীর জীবন রক্ষার উদ্দেশ্য না হইয়া থাকিলে, তার আমি বাংলা করে বলি, গর্ভপাতকরণ বলতেছে আপনি স্বেচ্ছাকৃতভাবে করছেন। আপনি স্বামী স্ত্রী, আপনারা বৈধ স্বামী স্ত্রী, আপনারা অবৈধ পরকীয়া প্রেম করছেন, আপনি আপনার প্রেমিকার সাথে করছেন, সমস্যা নাই, সন্তান গর্ভে এসে গেছে। বৈধ স্বামী স্ত্রী হোক অবৈধ হোক, এটা তো কাজ করেইছেন অবৈধ, পরকীয়াও করে পারছেন, কিন্তু বাচ্চা পেটে এসে গেছে। এই বাচ্চা যদি আপনারা স্বেচ্ছাকৃত ওই নারীর গর্ভের থেকে গর্ভ অপসারণ করতে যান, কিরা গেছেন? আমি গেছি, আর আমার বন্ধু পরকীয়া করছে যার সাথে, যে নারীর সাথে, সে গেছি, দুইজনই কি স্বেচ্ছাকৃত করছি না? ডাক্তারও করলেন, ডাক্তার এই কাজটা স্বেচ্ছায় করে দিলেন। অপরাধ কয়জন করলেন? তিনজনই অপরাধ করছেন, তিনজনই অপরাধ করছেন। অপরাধ কয়জন করছি? আমি করছি, আমার প্রেমিকা পরকীয়া করছে, আর পরকীয়া নারী যে সে সম্মতি দিতেছে এবং ডাক্তার কাজটা করে ফেলছে। তাহলে আমরা পড়ছি সম্মতি সহকারে কাজ করলে কোনো অপরাধ হয় না, কিন্তু সম্মতির ব্যতিক্রম হইতে পড়ে গেছে, এই সম্মতি না, কারণ গর্ভপাত করা হয়েছে। এরপরে আসেন আমার বাবা মা, আমার বৈধ স্ত্রী বললো ঠিক আছে আমরাও সম্মতি দিলাম। তারপরে ওর বাবা মা, আমি যার সাথে পরকীয়া করছি তার বাবা মাও সম্মতি দিল, এবং ডাক্তারও দেখলো সবাই সম্মতি দিয়েছে, এই সম্মতিও সম্মতি না, এই সম্মতি। কারণ এই সন্তান দুনিয়াতে আসা আমি আপনি যেমন অধিকার, ওরও অধিকার। কিন্তু কখন আপনি মাপ পাবেন, কখন এই সম্মতির থেকে আপনি এই কাজ করবেন? এই নারীর যদি জীবন রক্ষার জন্য হয়, এই নারীর খিঁচুনি উঠছে, এই নারী বৈধ আমার স্ত্রী, এই নারী বৈধ স্ত্রী, আমার স্ত্রীর খিঁচুনি উঠছে, অথবা আমার স্ত্রীর এমন এক রোগে আক্রান্ত, এই স্ত্রী মারা যাবে যদি সন্তান আর 2-5 মাস থাকে, বা সন্তান দিতে গেলেও মারা যাবে। এই স্ত্রীর জীবন রক্ষার জন্য, এই স্ত্রীকে বাঁচানোর জন্য এই গর্ভপাতকরণ বৈধ। ডাক্তারও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব, আমার স্ত্রীও বেঁচে যাবে। আমি পরকীয়া করছি, তার সম্মতি দিয়েছে তার বাপ মা, পারিবারিকভাবে আমরা হেয় প্রতিপূর্ণ হওয়ার জন্য করি নাই। আমি আর আমার পরকীয়া স্ত্রী বা পরকীয়া নারীর সাথে যে কাজটা করেছি, বললো যাক সবাই অপরাধ তো করছে, ওর অপরাধের বিচার হবে, কিন্তু এই জীবন রক্ষার জন্য রিজল যে নারীর সাথে পরকীয়া করছে, ঠিক আছে, এর জীবন রক্ষার জন্য এই গর্ভপাত করানো লাগবে। সেই ক্ষেত্রে আপনি নিরপরাধী, আপনি মাপ পাবেন। ওই সম্মতি যে সরল বিশ্বাসে উপকার হবে, মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই, এমন সময় যদি আপনি এই সম্মতি বলে গণ্য হবে, সেই ক্ষেত্রে গর্ভপাত করালে 312-তে অপরাধ হবে না। তাহলে নারীর গর্ভপাত করানো কখন অপরাধ, কখন অপরাধ না, আইনের আলোকে ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যা আইনের আলোকে আলোচনা করেন, এই যে চিন্তা করবেন না, সামান্য 3 লাইন লেখা। ইয়াসিন ভাই থাকবেন ক্লাসে, মনে রাখবেন, যেদিন আপনি শিখে যাবেন, আজকে যেমন মহব্বতের সাথে আছেন, লাগে থাকবেন, সূচি মুখস্থ করে আমার দেবেন, প্রশ্ন লেখানো বোঝানোর দায়িত্ব আমার, আপনার কলিগ না, দায়ভার আমি নিছি, এমসিকিউ পাস করানোর দায়িত্ব আমার। এই যে কথাগুলো বলতেছি, এমসিকিউ এর বাইরে আসার সুযোগ আর অপশন নাই। তাহলে কখন নারীর এমসিকিউ আসে যাবে, নারীর গর্ভপাত করানো কখন অপরাধ? সম্মতি দিলে, ও তার পিতামাতার সম্মতি দিয়েছে, তার মার সম্মতি দিয়েছে, উপরে সব কোনোটি সঠিক না, লেখবেন কোনোটি সঠিক না। কখন সম্মতি বলে সম্মতিতে গর্ভপাত করার অপরাধ হবে না? নারীর জীবন রক্ষার জন্য বাবা মা সম্মতি দিয়েছে, মা সম্মতি দিয়েছে, দুটাই না, ওই নারীর জীবন রক্ষার জন্য যে সম্মতি দিয়েছে, ওরাই হচ্ছে তার বড় কাজ। এমসিকিউ দুনিয়ার বাইরে থেকে আনে না, এখান থেকে আনে। তাহলে নারীর জীবন রক্ষার জন্য যে সম্মতি দেবে, সেই সম্মতিতে আপনি গর্ভপাত করলে কোনো অপরাধ হবে না,
এছাড়া যদি আমি সম্মতি দিয়ে আমার স্ত্রীকে গর্ভপাত করাই, আমার বোনের সম্মতি দিয়ে যদি গর্ভপাত করাই, আমার মাকেও যদি সম্মতি দেই, ঠিক আছে আমার ভাই বোন বেশি, আমার মার গর্ভপাত করান, এতেও রেহাই পাওয়ার সুযোগ নাই। কারণ গর্ভপাত করান এই সম্মতি না, একমাত্র গর্ভপাত করান যাবে কি কারণে? যদি তার জীবন রক্ষার জন্য হয়। খুব খেয়াল রাখবেন, জীবন রক্ষার যদি সম্মতি দেয়, সেই সম্মতি হবে এবং 312 ধারায় অপরাধ হবে না। এর ব্যত্যয় যদি ঘটে যায় 312 ধারায় আমি আপনি রেহাই পাবো না। কে তাহলে এখন এই 312-র সাথে আমি ডাক্তার, আমি যে সিজার করে ফেলালাম, তাহলে আমার কত ধারায় মামলা দেবেন বলেন? 312-তে আমি আমার স্ত্রী গর্ভপাত করে আছি, ডাক্তারও করে দিয়েছে, এখন আমার স্ত্রী কি ধারায় অপরাধী হবে, আর আমার ওই ডাক্তারের কি ধারায় মামলা দেবেন? 312-তে সহকারীদের কিভাবে মামলা দেবেন বলেন? জানা থাকলে বলেন। জয়, ঠিক আছে, ধন্যবাদ। 109 যোগ করে দেবেন। তখন হাসবেন আর বলবেন 312 ডাক্তার কিভাবে আসলো, বলবেন ডাক্তার সহযোগী। রিজাউল কিভাবে গেল, রিজাউল সহযোগী। আর নারী তো আছেই, 112-তে নারী তো আছেই, নারী তো মূল। আর এর সহযোগী ওই তাহলে নারী পেল 312, আর আমি পেলাম 312/109, ডাক্তার পেলে 109 312। কথা ক্লিয়ার? বেশি টানি টেনে আর দ্রুত হাফেজি পড়াবো না, আমি শিখে যাচ্ছি, পরামর্শ দিতে দিতে আমি নিয়ে নেবো। ঠিক আছে? চাকরির ক্ষেত্রে মানুষ পরামর্শ দেয়, খুশি হই। কালকে অনেক পরামর্শ দিয়েছে, গাইডলাইন করছে, তাদের ধন্যবাদ। কয়েছে ড্রাইভার ছিলেন তো, তার ড্রাইভার কেমন ছিলেন? যদি ওই সমস্ত ড্রাইভার যারা আছে ওরা যদি প্রমোশন পাইতো, তাহলে আর ওদের কিছু বলা লাগতো না। এগুলো আমি ড্রাইভিং করতে যা আমার দ্বারা করা হয় না, আমি বলছি থানার ড্রাইভার আমার দ্বারা হয় না, কারণ আমি ওইগুলো করা পারি না, ওইগুলো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে? পুলিশিং করা যাবে, দারোগাগিরি করা যাবে, কিন্তু ওই কাজ আমি করতে নেই। পুলিশিং মানুষের সেবা করা যায়, সহজ আছে। এরপর আসেন 313। 313-তে কি বলছে? নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাত করণ। এবেলে নারীর সম্মতি, তাহলে নারী বাদ যাচ্ছে, তাই না? নারীর সম্মতি বাদে রাখছে, নারী আমার স্ত্রী, আমার খায় পরে, আমার খেটাম দেওয়ার ক্ষমতা আছে। নারী শ্বশুর আমার বাবা, আমার বোন শ্বশুর আমার বাবা, আমার বাবা আরো ভয়ঙ্কর, মিয়া দুটি হয়েছে, পরেরটাও মিয়া আসছে, শুনে কয়েছে ই করে নিয়ে আসি, ডেলিভারি করে না, কয় না বাপ মারা? তাহলে এই তোর বড়ি করি না, এখন ক্ষমতার মালিক আমি, আমার বাপ। তাহলে নারী সম্মতি দিয়েছেন, আমার বউ কান্নাকাটি করে, জয়ের বউ কান্নাকাটি করে, তুমি এ ক্ষতি করে না, তোমরা এই ক্ষতি করে না, তুমি তোমার বাপরে বোঝাও, ঠাকুর মারে বোঝাও, যখন তুমি তোমার বাপ মারে বোঝাও, সন্তান দুনিয়াতে আমি আসতেছে, এই সন্তান বড় কিছু হতে পারে। কিন্তু এই নারী কান্নাকাটি করার পরেও, নারী যখন আমার ভাত খায়, ওই নারী আমার স্ত্রী, তখন আমরা নারীর সম্মতি পেতে তার গর্ভপাত করাইছি। তাহলে কিরা করাইছি? আমি করাইছি, আমার বাবা মা করাইছে, জয় করাইছে, জয় ঠাকুর মা বড় দাদা করাইছে, আর ওই ডাক্তার করাইছে। তাহলে কি করছে? এবার ওই নারী বাদ গেছে, নারী বাদ গেছে কিন্তু বাদ, কারণ আমি সম্মতি দেয় নাই, নারী বাদ দিল, ধরা পড়ে গেলেন আমি আর আপনি। সহজ না? জিনিসটা সহজ। আর এই নারীর সম্মতি বেঁধে রেখে কোন শিশুর বিচলন অনুভব হলে, এখন ওই যে আপনি গর্ভপাত করালেন, এই গর্ভপাত ওই নারীর শরীরে তার সন্তানের বিচলি অনুভব করছে, সন্তানের নড়াচড়া, তার মাতৃত্ব যে আমাদের মাসিক যে মেয়েদের যে মাসে যে শারীরিক সমস্যা সৃষ্টি হয়, ওইটা বন্ধ হয়ে গেছিল। সে নারী টের পাচ্ছিল যে আমার যে 30 দিন পূর্ণ হয়ে গেছে, এরপর আমার কার্যক্রম বন্ধ হয়েছে। তাহলে এখন বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু শিশুর নড়াচড়া অনুভব হয় না, কিন্তু ওই নারী বুঝতে পারে আমি মা হব, আমি মা সন্তান সম্ভাবনা। 3 মাস পরের তে বোঝে, 3 মাস পরে শিশুর নড়াচড়া অনুভব করে। আপনি যখনই বুঝলেন যে আমার নারী যখন বুঝে গেল যে আমার সন্তান পেটে আবির্ভাব হয়েছে, এই সন্তান যদি আপনি ডিসচার্জ করে দেন ওই নারীর সম্মতি পেতে রেখে, এবং ওই নারীর শিশুর যে বিচলন অনুভব করতেছে, তার শরীরে যে কোনো এক বাচ্চার অনুভব করে, নড়াচড়া করে, বা সে বুঝতেছে আমি মা হতে যাচ্ছি, এই শিশুরও যদি সম্মতি সহকারে আপনি গর্ভপাত করান, ওই নারীর সম্মতি পেতে রেখে 313। তাহলে নারীর সম্মতি পেতে রেখে গর্ভপাত করালে 313, নারীর সম্মতি পেতে রেখে গর্ভপাত করালে তাহলে নারী বাদ গেল। ধারাটা বুঝে পড়ালা। 312 হচ্ছে কি? সবাই অপরাধী। ইয়াসিন আমাদের হলো বড় ভাই, আমি বড় ভাই, আমার ছোট ভাই ইয়াসিন, আমি কইছি আমার এলাকায় তুই বাচ্চা নিতে পারবি না, আর 2 বছর পরে নে, ঠিক আছে? এরপরে
এই তুমি হলে যে মেয়ের আত্মীয় জয়, সবাই মিলে মেয়েও খুশি, ঠিক আছে 2 বছর পরেই মা হবো, এইভাবে ডাক্তারের কাছে গেছি, সবাই মিলে গর্ভপাত করাইছি, সবার সম্মতি 312। আর এখন ওই নারী বলতো কি না আমি কাজটা করতে পারবো না, তোদের ভাত খাতে পারি, তোদের সম্মান করি, তোমাদের ইজ্জত করি, আর ভাষা খারাপ করাইও না, এখন তোমরা আমার যাইকো আমি মানিয়ে। এরপরে জোর জুলুম করে গাড়িতে করে অক্সিজেন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যখন সম্মতি ছাড়া গর্ভপাত করালাম, আমরা ইয়াসিন ইয়াসিন রিজাউল জয় সবাই অপরাধী, ডাক্তারও অপরাধী, অপরাধী না শুধু নারী বেঁচে গেল। ঠিক আছে, আমাদের এইখানে 313 সাথে 109 যোগ হবে, কারণ সহযোগী। এই 309 কেন যোগ হবে, 109 কেন যোগ হবে, কারণ এখানে অপরাধের সহযোগীর জন্য কোনো ধারা উল্লেখ নাই, তাই 109। তাহলে কি পড়া কি খালি সহজ না কঠিন? কঠিন না সহজ, যদি আপনি বুঝতে থাকেন। আর আমি যদি আপনার সাথে বড় আগের মতো না বুঝাই, এখনকার মতো আরো দিন যাবে পরিবর্তন হবে, সহজ করে বুঝতে পারবেন। খালি এখন 313 হলে বুঝতে পারছেন নারী বাদ গেছে, আমরা বাকিরা অপরাধী। এরপর আসেন 114। 114 হচ্ছে গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কার্যের ফলে মৃত্যু। যদি নারীর হ্যাঁ 314তে বলছে নারীর গর্ভপাত করালেন, এখন আমাদের কাছ থেকে নারী চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল। নারীর গর্ভপাত করানোর কারণে ওই নারী যদি মারা যায়, তার শাস্তি হলো 314। তাহলে এখন বলেন, এই আমরা খুন সম্পর্কে যে ধারা পড়ছিলাম, এই গর্ভপাত কথাটা কিন্তু বন্ধ ছিল, মনে আছে আপনাদের? কিছুদিন আগে খুন 300 ধারায় খুনের সংজ্ঞা, খুনের 2টা অনুচ্ছেদ, 4টে কারণে খুন হয়, 5টা কারণে খুন অপরাধজনক নরহত্যা হয়, পড়ছিলাম না? আবার এইখানে এই গর্ভপাতের বিষয় বলছিল, এই গর্ভপাত করাতে যাদের মারা গেছে তখন কিন্তু অপরাধজনক নরহত্যার ওখানে নেই নাই, কারণ এর জন্য আলাদা বিচার ব্যবস্থা স্বতন্ত্র ধারা তৈরি করে ঠিক আছে। ঠিক আছে, এর জন্য স্বতন্ত্র ধারা আছে, সে একাই 100। ঠিক আছে, বলে না একাই 100, সেই তাহলে 314 কি বলছে? গর্ভপাত ফলনের মৃত্যু। যদি কোনো ব্যক্তি গর্ভবতী নারীর গর্ভপাত করানোর উদ্দেশ্যে এইরূপ কোনো কাজ করে জৈরভুক্ত নারীর মৃত্যু ঘটে, তাহলে যদি কোনো নারীর আপনি গর্ভপাত করাতে গেছেন, মৃত্যু ঘটেছে, আপনি স্বামী, আপনি ভাসুর, আপনি শ্বশুর, আপনি ডাক্তার, কেউ মাপ পাবেন না, কারণ এই গর্ভপাত করাতে গেছিলেন জীবন রক্ষার জন্য না। তাহলে এখন মারি ফেলাইছেন, মেরে গর্ভপাত করানোর সময় যদি নারী মারা যায় 300 ধারার 302 আর 304 যাবেন না, খবরদার। গর্ভপাত করার সম্পর্কে আমাদের আলাদা ধারা আছে, আলাদা আইন আছে, ভুলেও আবার অতিরিক্ত 300 মারবেন না গোলাম, কারণ আমরা ওইখানে যে আমি উদাহরণ সংজ্ঞা পড়তে গেছেন, ওখানে কিন্তু ওই ব্যাখ্যামূলক আলোচনা করছিলাম, গর্ভপাত করার সংক্রান্ত ধারাগুলো আলাদা। তাই 314 আছে, যদি নারী মারা যায় সেই ক্ষেত্রে তার শাস্তি, নারী তো মারা গেছে, নারীর আর অপরাধ থাইল না, এই যারা এই কাজের সাথে জড়িত প্রত্যেকে এই 314 ধারায় অপরাধে দণ্ডে দণ্ডিত হবেন। এখন আসেন 315টা, আমি বলি শিরোনামটা বলি, শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়া, বাধাদান করিবা বা জন্মের পরে উহার মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যকৃত কাজ। অনেক সময় এটা গুরুত্বপূর্ণ না, এটা আসবেন না। শিশু জন্মের আগেই তাকে কিভাবে মারা হবে, পরিবার অনেক সময় অনেক পরিবার তাকে মৃত্যু ঘটাতে চায়, দুনিয়াতে আসার আগেই মারি ফেলাও, কোনো কায়দা কালাম করে ইনজেকশন পুশ করে ভিতরে মরে গেছে, এরপর টানি বাই করো, দুনিয়াতে নিয়ে আসো, সিজার করো, করে না। এই কাজ যদি করছেন তাহলে 315 দ্বারা আপনি অপরাধ হলেন। এছাড়াও দুনিয়াতে আসার সাথে সাথে যদি আপনি মারি ফেলান সেক্ষেত্রে অপরাধ। এছাড়াও শিশু জন্মের পূর্বে একবার করছেন, জন্মের পর তাহার মৃত্যু ঘটানোর অভিপ্রায় কাজ করছেন, সেক্ষেত্রে আপনি শিশুর মৃত্যু ঘটাচ্ছেন বলেই গণ্য হবে। তাহলে আপনি শিশুটা দুনিয়াতে আসার সময় ওইটাই খেয়াল রাখবেন, ভিতর থেকে আপনি তাকে মৃত্যু ঘটাইছেন। 9 মাস ফুরিয়ে গেছে, তাহলে সন্তান জন্ম হয় কতদিন? 280 দিন, 10 মাস 10 দিন মনে রাখবেন না। আমরা যখন সাক্ষ্য আইন পড়ব, খেয়াল রাখবেন, সাক্ষ্য আইন যখন আমরা পড়ব, এই সাক্ষ্য আইন সুন্দর একটা আছে, ধারা আছে, 280 দিন সন্তান জন্ম নেওয়ায় বৈধ বলে গণ্য হবে। ঠিক আছে, এই হ্যাঁ। তারপরে তাহলে 315 পরে 316 বললাম, 316 খেয়াল করেন, 316 মূল দ্বারা কিন্তু পড়া ফেলাইছি, 12, 13, 14, 15 তেমন গুরুত্বপূর্ণ না, 16 খেয়াল করেন। অপরাধজনক নরহত্যা বলে গণ্য কার্যের সাহায্য জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটানো,
এইটা কিরকম 316 খেয়াল করেন, 316 সবাই খেয়াল করেন। 316টা হলে কিরকম, আপনি একটা গর্ভবতী নারীর সাথে ঝামেলা করছেন, তারে বাড়ি মারছেন, তারে আঘাত করছেন, তারে ধাক্কা দিয়ে ফেলা দিয়েছেন, আপনার উদ্দেশ্য তেমন ভালো ছিল না, ঠিক আছে, কিন্তু ওই গর্ভের শিশু মারা গেছে। তার নারীর শরীরে কি ছিল, শিশু ছিল। ওই শিশুটা যদি মারা যায় সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন। গর্ভের শিশু দেখবেন, এর আগে মাগুরা একটা ঘটনা ঘটছিল, মাগুরা জেলায় একজন লোক গুলি করছিল, গুলি করলে পারে ওই মহিলাকে মারার জন্য গুলি করছিল, কিন্তু গুলিটা যা তার পেটে লাগছিল, পেটে লাগার ফলে ওই গর্ভের শিশু মারা যায়, কিন্তু ওইটা জীবিত মারা যায়। এই গর্ভের শিশু যদি আপনি মারে ফেলা, 316টা পড়লেন কি, আপনি আপনার মা, চাচি, খালা, ফুপু যার সাথে গ্যাঞ্জাম মারামারি করছেন, আপনার উদ্দেশ্য ওই চাচিরে মারিয়ে ফেলা, নানিরে মারিয়ে ফেলা, খালারে মারিয়ে ফেলা, বা বান্ধবীরে মারিয়ে ফেলানো, বা তার ক্ষতি করে আঘাত করছেন, কিন্তু ওই নারীর শরীরের মধ্যে তার সন্তানের উপস্থিতি ছিল, সন্তানের বিচলন ছিল, কিন্তু ওই নারী বেঁচে গেছে। আপনার আঘাতের কারণে, আপনার এহেন কার্যকলাপের কারণে ওই নারীর ভিতরেকার শিশুটা মারা গেছে। তাহলে আপনার অপরাধ কত, আইনের আলোতে ব্যাখ্যা করেন। এখন সারাদিন বুঝে যদি 302, 299, 300, 302, 34 খোঁজেন, খুঁজে পাবেন? কখনোই খুঁজে পাবেন না। তাহলে গর্ভপাত, যখনই গর্ভপাতের বিষয় চলে আসবেন 312 থেকে শুরু করে 316, 17, 18 ভিতরে, ওই 18 পর্যন্ত এসে খুঁজে পাবেন। এরপরে চলেন পরবর্তী ধারা আলোচনা। তাহলে বসতেন, উদাহরণটা পড়ে নেবেন, সহজ এবং সাবলীল ভাষায় আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। 317 দেখো কি বলছে, পিতা বা মাতা বা তত্ত্বাবধায়ক কর্তৃক 12 বছরের নিম্নবয়স্ক শিশু পরিত্যাগ বা বর্জন করা। খেয়াল রাখবেন, আপনার সন্তান যদি তার বয়স 12 বছর না হয়, আপনি তারে ঘর থেকে বাইর করে দেওয়ার অধিকার আপনার দেয় নাই সরকার, রাষ্ট্র দেয় নাই। কত বছরের সন্তানকে আপনি ঘর থেকে বাইর করা বা পরিত্যাগ করতে বা বর্জন করতে পারেন না? কত বছর? 12 বছর। এই এমসিকিউ খেয়াল রাখবেন, এরা কিন্তু খুব দামি এমসিকিউ। এই শিশু কিন্তু সেন্সিটিভ জিনিস আমাদের পড়াশোনায়, কারণ আমরা সবাই শিশু, সবার ঘরে শিশু হয়। শিশু কিন্তু ভয়ঙ্কর, আমেরিকাতে ভয়ঙ্কর আইন, শিশুরে ভাইলেট করা যায় না। তাহলে শিশুর বয়স, আপনি শিশুকে পরিত্যাগ করলেন, শিশু কথা শোনে না, ঝামেলা করে, এই শিশুর বয়স 12 বছর, আপনি পরিত্যাগ করতে পারবেন না। কে কে এই পরিত্যাগ করতে পারবে না? পিতা মাতা করতে পারবে না। যে শিশুর বয়স 12 বছর, সে তার পিতামাতা, একেবারে শতভাগ পিতামাতা পরিত্যাগ করতে পারবে না। এছাড়াও যারা এই শিশুকে লালন পালন করে, ধাত্রী মাতা বলে, বা যারা এই অনেক শিশু রাস্তাঘাটে আমরা পাওয়া যায়, এই শিশুকে যারা দত্তক নেয়, ওই দত্তকদারী ব্যক্তিও যদি বলে 12 বছর বয়স হয়েছে, হয় নাই, আমি পরিত্যাগ বা বর্জন করব, এই অপশন নাই। এছাড়া কারা, আমাদের বিভিন্ন সেফ হোম আছে বা শিশু শোধনাগার আছে, যেখানে আমাদের শিশুদের রাখা হয়। এইখানে যে শিশুরা ওরা প্রথমে নিয়ে গেছে ভালোবাসে, ওনাদের টাকায় পয়সায় বড় হয়, সমস্যা নাই, কিন্তু আপনি ওই শিশুকে পরিত্যাগ আর বর্জন করতে পারেন না। কারণ কি, এই শিশুর বয়স 12 বছরের যদি কম হয়, এই 12 বছরের কম বয়স্ক শিশুকে যদি আপনি পরিত্যাগ করেন বা বর্জন করেন, তখন আপনার শাস্তি হলো 317। এখন আসলেন, আপনার শিশুকে প্রশ্ন আপনার সামনে ছুড়ে দেব। জয় নামক এক ব্যক্তি, ক নামক এক ব্যক্তি তার কোলের বাচ্চাকে মরুর প্রান্তে রেখে আসলো, কিন্তু আক্তার নামক ব্যক্তি তার শিশুকে নিয়ে গেল। কার কি অপরাধ, আইনের আলোকে ব্যাখ্যা করেন। এইটা কিন্তু এইখানে নিয়ে আসবেন না। 317 কিন্তু এটা হলো খুনির উদ্যোগ নেছে হারামি, 307 চলে যাবে, ঠিক আছে। আর যদি বলতো এই 12 বছরের শিশু বা 8 বছরের শিশুকে ও ভরণ পোষণ দেবে না, অমুক নমক ব্যক্তি অমুক জায়গা থুয়ে দিয়েছে বা গড়তে বাই করে দিয়েছে, সেই ক্ষেত্রে আইনের আলোতে ব্যাখ্যা করেন। শিশু পরিত্যাগ, শিশু বর্জন শব্দটা যদি আসে, তখন 317 মারবেন। 19-20 কথার 19-20 হলেই ধারা চেঞ্জ হয়ে যায়। দণ্ডবিধি আইন খুবই সহজ, খুবই কঠিন। কথার 19-20 হয়ে গেছে, এইখান থেকে ওইখানে চলে যাবো, ওইখান থেকে এইখানে চলে আসবে। তাহলে কি, শিশুর পিতা মাতা বা তত্ত্বাবধায়ক, যারা তত্ত্বাবধান নেয়, যারা দায়িত্ব নেয় কোনো পরিত্যক্ত শিশু বা কোনো সেফ হোম বা শিশু শোধনাগার, এরা চাইলেই আপন পিতা মাতা, খালা, নানা, দাদি, যে শিশুকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে একবার, নেওয়ার পরে ওই আইনানুগভাবে যে অভিভাবক বা অভিভাবক হিসাব গণ্য হয়েছে, ওই ব্যক্তি
ওই শিশুকে আর বর্জন করতে পারবে না। কত বছর না হলে, সর্বনিম্ন 12 বছর হলে পারবেন না, 12 বছরের বেশি হলে আইন আদালত যা বলে ছেড়ে। কিন্তু 12 বছরের কম বয়স্ক শিশুকে আপনি পিতামাতা হতে পারেন, আপনি তার আইনানুগ অধিকার বা তত্ত্বাবধায়ক হতে পারেন, বা কোনো শিশু শোধনাগারে আপনার দায়িত্বে ছিলেন, আপনি সেই শিশুকে বর্জন বা তাকে পরিত্যাগ করতে পারেন না। করলে 317 ধারায় তার শাস্তি। এখন আসেন 318 ধারায় মৃত্যুদেহ গোপন ব্যবস্থাপনার সাহায্যে ধর্ম গোপন করা। তাহলে মৃত্যুদেহ, এই যে আমরা এত সময় পড়ছি, এই 314 নারী গর্ভপাত করাতে যা নারী মারা গেছে, সন্তান নিয়ে আসতে পারতো না, আইছে বা গর্ভপাত করে নিয়ে আসছেন, অথবা সন্তান সুষ্ঠুভাবে দুনিয়াতে আসছে, ওই যে 315 পড়লাম, শিশু আসছিল, শিশুকে মারিয়ে ফেলাইছেন, গর্ভপাত করে মারিয়ে ফেলাইছেন। কিন্তু আমার বোন ক, আমার বোন ঘ, আমার বোন প, আমার ফুপু প, আমার ফুপু ব, এই যে নাম তো বলা যাচ্ছে না, এই যে ক প ব নামধারী আমার ফুপু, আমার বোন, আমার খালা ফুপুর জন্য বেইজ্জতি না হয়, ওর পেটে সন্তান হয়েছিল, এইটা যেন সমাজের কেউ না জানে। কারণ রিজাউলের সাথে বা হজরতের সাথে বা এই ইয়াসিনের সাথে ঝামেলা করে ফেলাইছিল, এইটা যেন সমাজে বদনাম কলঙ্কের দাগ না লাগে। এই গোপন করে যখন আপনি শিশু কবরস্থ করবেন, শ্মশান ঘাটে নেবেন, সমাধিস্থলে গোপন করার জন্য নেবেন, তখন আপনার অপরাধ। কারণ এই শিশু দুনিয়াতে আসছিল, ওর জীবনের অস্তিত্ব ছিল, ওর জীবনে টিকে থাকার একটা অধিকার ছিল, সবই আপনি ক্ষুণ্ণ করছি। করার পরে কি করছি, ওর গোপন করে, জন্ম গোপন করে ওর ওই মৃত্যুদেহ দাফন করতে গেছিলাম, শ্মশান ঘাটে পোড়াতে গেছিলেন, অথবা এই খ্রিস্টানদের কি সমাধিস্থানে রাখতে গেছিলেন। গোপন যখনই করতে গেছেন তখন শাস্তি 318 ধারা। তাহলে আরেকবার সংক্ষেপে আলোচনা করি। আলোচনাটা খুব সুন্দর আছে, নিজেরও ভালো লাগে, নিজের মেয়েও যদি সুন্দর হয় আসলে পছন্দ হয়, এটাই বাস্তব। ঠিক আছে না? আগে বলছে আমার ওটা বুঝছি না, তো নতুন পড়াই তো আমারও ওটা ভুল আছে, ওই জন্য বলছে একবার শেষ করলি পরের বার থেকে ধারাবাহিকভাবে আর পিছার নেই নে, কে আসলো কে গেলো জয়, আর পিছার নেই নে, পিছারের দিন শেষ। কারণ কিছু লোক আমি পেয়ে গেছি, আমার একজন চালিত হয়, সেটা আল্লাহ দিলে 20-25 জন নিয়মিত ক্লাস করে, শোনে, পরীক্ষাও দেয়। তাহলে আর এত লোকের খাতা দেখতে যে আরো যদি লোক আসে, তত আমি কভার করতে পারবো না, অনেক কষ্ট পাবে যে খাতা মাটা দেয় না। ঠিক আছে, এখন হলো আমরা পড়ছি কি আজকে ঠক 310 হলে ঠক পড়ছি। ঠক কাকে বলে, ঠকের উপাদান কি, ঠকের বৈশিষ্ট্য কি, আর ঠককে গ্রেপ্তার করলেন কি কি বিষয় প্রমাণ করবেন, আমি আপনাদের বলে দিয়েছি প্রশ্ন সহ উত্তর। এবং ঠকের সংজ্ঞা 310 এবং শাস্তি 311। এরপরে আসে গর্ভপাতকরণ, অজ্ঞাত সন্তানের ক্ষতি সাধন, শিশু পরিত্যাগ, জন্ম গোপন করা সংক্রান্ত বিষয়। 312 আছে, আপনি সম্মতি সহকারে যদি গর্ভপাত করান তা আপনার অপরাধ। আপনি, আমি, ডাক্তার এবং যে নারী প্রত্যেকের অপরাধী হবে 312। এরপরে আসেন নারীর সম্মতি ব্যতীত রেখে গর্ভপাত করাচ্ছেন, নারী ব্যতীত বাকি সবাই অপরাধী হবে। ঠিক আছে, 313 নারী ব্যতীত সবাই অপরাধ। 314 গর্ভপাত করাইছেন, নারী মারা গেছে, নারীরও সম্মতি ছিল হয়তো, কিন্তু নারী মারা গেছে, তাহলে বাকি সবাই অপরাধী হবে, কিন্তু খুনের শাস্তি ভোগ করা লাগবে না। 314তে যে শাস্তি আছে সেটাই ভোগ করবে। 315 অবমাননায় বিদ্যুৎ চলে গেছে। শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হয়, আপনি বাধা দান করছেন, হ্যাঁ, বা শিশু জন্মের পূর্বে আপনি তাকে মেরে ফেলাইছেন বা পরে মারি ফেলছেন, তাহলে পরেরটা বাদ দেন, পরেরটা অত ব্যাখ্যা নেওয়ার দরকার নেই, পূর্বেই আপনি মারি ফেলাইছেন, মারি ফেলা দুনিয়াতে নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে 315 দ্বারা আপনার অপরাধ। এছাড়াও অপরাধজনক নরহত্যা শিশু বলে গণ্য হবে যদি শিশু জীবন্ত শিশুকে আপনি মৃত্যু সংকটে করেন। এটা কিভাবে করছেন, শিশুর মাকে আপনি আঘাত করছেন, শিশুর মাকে আপনার সাথে ঝামেলা করছেন, বাড়ি মারছেন, বা যে কোনো কারণে আপনার এহেন আচরণ, আমার এহেন আচরণের কারণে আমার গর্ভবতী মা, আমার গর্ভবতী বোনের সন্তান মারা গেছে, আমার ফুপুর সন্তান গর্ভে মারা গেছে, তাহলে এই যে শিশুর মৃত্যু ঘটালেন, আপনি খুনের দায়ে দণ্ডিত হবেন না, আপনি অপরাধজনক নরহত্যায় দণ্ডিত হবেন না, 316। কিন্তু ওই শিশুর মা জীবিতই আছে, মারতে গেছিলেন কাকে, মারতে গেছিলেন ওই মাকেই, কিন্তু মা মারা যায় নাই, তার ভিতরে নবজাত শিশু, গর্ভজাত যে শিশু ছিল, যার বিচলন অনুভব ছিল, সেই লোকটাই মারা গেছে। তাহলে আপনার শাস্তি 316। তাহলে ব্যাখ্যামূলক আলোচনার দরকার আছে কি নাই, যে এটা গাইডে লেখা যায় কোনোদিন, এটা বইতে ছাড়া পড়া যায়, এটা একদিনের কাজ কখনোই।
এরপরে আসেন 317 শিশু পিতামাতা যদি সন্তান বর্জন করতে চায় পারবে, সমস্যা নাই, কিন্তু সন্তানের বয়স, পিতামাতা কখন সন্তান বর্জন করতে পারবে কখন পারবে না আইনের আলোতে ব্যাখ্যা করেন। খালি রাখবেন 12 বছরের বেশি হলে পারবে, 12 বছরের কম হলেই পারবে না। 12 বছরের কম করলে এই দ্বারা শাস্তি, 12 বছরের পরে করলে যে দ্বারা আসে সেই দ্বারাই দেবেন, আর যদি না আসে তাহলে নাই, তার অপরাধ হবে না। খালি এই যে 2 রকম ধারা না, একবার অপরাধ হয় একবার অপরাধ হয় না। ঠিক সাক্ষ্য আইনি সংজ্ঞাবাক ধারাই 2 রকম ধারা, একবার হয় একবার হয় না। আপনি পড়ছেন আপনার ভালো লাগবে, খুশি লাগবেন, আর যে পড়ে নাই একটু কষ্ট লাগবে, আর যার গরজ আছে সেও দেখবে উঠে চলে যাবে। আর যে দরবার যা ছুঁয়ে মারছে ওর জীবনও মারবে। এরপর আছে শিশুর পিতামাতা তো 18, আপনার শিশু সন্তান হয়েছে মৃত্যুদেহের গোপন ব্যবস্থাপনার সাহায্যে জন্ম গোপনকরণ, তাহলে কি 318-তে বলছে, এগুলো তো দামি না। আর দামি ধারাগুলো কত আজ পড়াইছি, 310, 311, 312, 313, 314, 315, আর হচ্ছে লেগে 16, 17, 18 হলো হালকা নেবেন, বেশি হাড়ি নেওয়ার দরকার নাই। খালি 318-তে কি বলছে, 318 হচ্ছে আপনি যে শিশুকে দুনিয়াতে আনছেন মারি ফেলানো বা সমস্যা হয়েছে মরে গেছে, যাতে আপনার বোনের বা আমার কুকুর বা আমার মায়ের আমার চাচির এই সন্তান হয়েছে এটা আর প্রকাশ করবো না, ওর গোপন করে কবরস্থ করবো, এহেন কার্যক্রম করা অপরাধ আইনের দৃষ্টিতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।